ক্লিয়ার, উনি কোনো সন্দেহের অবকাশ রাখেন না। উপদেষ্টা যেটা বলেছেন জাতিসংঘ সহ এটা একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা হবে এবং এটা একটা এজেন্সির মাধ্যমে হবে ইত্যাদি সব বলেছেন। কিন্তু তখন আমরা একটু যখন অ্যালার্ম হলাম, আমরা জিজ্ঞেস একটু বিষয়টা জানতে একটু অবাক হলাম যে কোনো এত বড় একটা বিষয় একটা ইন্টেরিয়াম সরকার সিদ্ধান্ত নিল, প্রিন্সিপাল কেউ জানলো না, সম্পূর্ণ গোপনে যে বিষয়টা করে একটা ইন প্রিন্সিপাল এগ্রি করেছে বলে জাতির সামনে নিয়ে আসলো, আমরা একটু অবাক হলাম। তখন আমরা জানতে চাইলাম আসলে জাতিসংঘের যাদের কথা বলা হচ্ছে তাদের অবস্থানটা কোথায়। জাতিসংঘ পরিষ্কার ভাবে বলল যে আমরা তো এটা করতেই পারি না, এই কারণে এই বিষয়টা দুইটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি ঐক্যমত না হয় জাতিসংঘ এখানে আসার কোন সুযোগ নেই, পরিষ্কার। হ্যাঁ, তারপরও আসতে পারবে জাতিসংঘ যদি সিকিউরিটি কাউন্সিলে এটা সিদ্ধান্ত হয়। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি সিদ্ধান্ত ঐক্যমত না হয়, এগ্রিমেন্ট না হয়, কিন্তু নিরাপত্তা পরিষদ যদি এটা পাশ করে সিকিউরিটি কাউন্সিল, তাহলে কিন্তু জাতিসংঘ আসতে পারে। তাহলে জাতিসংঘের বিষয়টা তো পরিষ্কার হয়ে গেল। আইদার ওয়ে জাতিসংঘ আসা এখানে কোনো সুযোগ নেই, এটা বলা হচ্ছে জাতিসংঘ আইদার ওয়ে দুই সার্বভৌম দেশের মধ্যে এগ্রিমেন্ট না হলে, যদি অন্যটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের এটার উপর রেজলিউশন পাস হবে, কোনটাই হয় কেন জাতিসংঘের এখানে ভূমিকার কোন সুযোগ নাই। পরবর্তীতে আবার বলা হলো দেখি এটা আলোচনাই হয় নাই, হবেও না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আলোচনা অব্যাহত আছে। এই যে কাতারে যেটা আলোচনা হয়েছে সেটা আমরা জানি, মানে এই পুরো বিষয়টার মধ্যে এত গোপনীয়তার কি আছে সেটা আমি বুঝতে পারছি। আমাদের আজকের দেশের যে সংকটের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গোপনীয়তার মাধ্যমে এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয়, সাধারণত প্রশ্ন এর মধ্যে গোপনীয়তার কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই, তাদের এখতিয়ারের মধ্যে নেই। এবং তারপরে যখন তারা এই ব্যাপারে গোপনীয় ভাবে, মানে আপনি দেখবেন কিন্তু সাবজেক্ট কিন্তু ক্লোজ হচ্ছে না, বিষয়টা কিন্তু ক্লোজ হচ্ছে না পরিষ্কার ভাবে। যে অনেকে বলেছেন কারেক্টলি যে চিফ অ্যাডভাইজার সাহেব বলুন আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা কিন্তু একটা ক্লোজার দরকার আছে, এই বিষয়টা একটা ক্লোজার দরকার আছে, এটাকে আমাকে এই বিষয়টা শেষ করতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নিশ্চয়তা পাচ্ছি না যে এই বিষয়টা শেষ হয়ে গেছে। করিডোর আবার বলা হচ্ছে, চ্যানেলের একটা কথা বলা আসছে, আপনি খেয়াল করতেন কিনা আমি জানি, এবং করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে, তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা বলা হয়েছে। চ্যানেল আর করিডোরের মধ্যে ডিফারেন্স, এটা টেকনিক্যাল ডিফারেন্স, হ্যাঁ, টেকনিক্যাল ডিফারেন্স। আমাকে যত আপনি যত বোঝানোর চেষ্টা করেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্য প্রেক্ষাপটে বলছি, ইটস এ টেকনিক্যাল ডিফারেন্স। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান, তাহলে সেটা পরিষ্কার করে, সেটা তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেছেন একটা নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি, তাদের সাথে কথা বলছে। ভারতও কিন্তু আরাকান আর্মির সাথে কথা বলছে, কিন্তু তারা অফিসিয়াল কোন স্টেটমেন্ট করেনি। এখন আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অফিসিয়াল একটা গভর্নমেন্টের স্টেটমেন্ট এটা আসতে পারে, তাহলে আপনার যে দুইটা পাশাপাশি সভরেন কান্ট্রি, সার্বভৌম দেশ, তাদের সাথে ডিপ্লোম্যাটিক এবং অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। তার সাথে আপনি যুক্ত করেন এই সংকটের মধ্যে
এটা ওয়ারিং সিচুয়েশন, কিন্তু এখানে এখানে যুদ্ধ চলছে, কিন্তু একটা সিভিল ওয়ার চলছে ওদের মধ্যে। এখানে স্টেক হোল্ডারের মধ্যে চায়না, আপনার আমেরিকার কথা বলা হচ্ছে, ভারতের কথা বলা হচ্ছে, বিগ স্টেক। ওদের চায়নার ওখানে ডিপসি পোর্ট আছে, তাদের সেখানে ডিপসি পোর্ট থেকে পাইপলাইন আছে, গ্যাসের পাইপলাইন এবং অয়েল পাইপলাইন টু দ্য ওয়েস্ট এন্ড সাউথ চায়না। সো ওদের এনার্জি সিকিউরিটির বিশাল একটা এখানে ইস্যু আছে। ওদের এখানে ইকোনমিক জোন আছে, রাশিয়ানদের ইন্টারেস্ট আছে। ইন্ডিয়ার এগেইন সেভেন সিস্টারের সাথে তাদের ওই পোর্ট থেকে তাদের কানেক্টিভিটি, অর্থাৎ বে অফ বেঙ্গলের সাথে যে কানেক্টিভিটি, চায়নারও কানেক্টিভিটি, ভারতের তার মাধ্যমে সেভেন সিস্টারের কানেক্টিভিটি, আমেরিকান ইন্টারেস্ট, রাশিয়ান প্রেজেন্স দেয়ার, ওয়ার চলছে। আপনি ওই সিচুয়েশনের মধ্যে এখন করিডোরের প্রশ্নটা আনছে, সেখানে রীতিমতো যুদ্ধ এখনো 20% এখনো ল্যান্ড উল্টার হাতে রয়ে গেছে, নেপিডোর হাতে রয়ে গেছে, যুদ্ধ চলছে। বাংলাদেশ সেই করিডোরের মাধ্যমে যে অ্যাচিভ করার কথাটা বলা হচ্ছে, এটা আপনারা কেউ বলেন, ওনারা কিন্তু একটা কথা বলছে, এইটা যদি হয়, করিডোরটা যদি আমরা দিই, তাহলে আরাকান আর্মির মাধ্যমে আমরা তাদের রোহিঙ্গা গুলোকে ফেরত পাঠাবো। রিজন কিন্তু একটা বলছে ওরা, কিন্তু মানে আরাকান আর্মির সাথে তাদের রিলেশনশিপ করে রোহিঙ্গারা ফেরত যেতে পারে। আপনার খেয়াল করছেন কিছুদিন আগে বললো, ওই নেপিডোর সাথে কথা বলে ব্যাংককে বললো যে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ওখানে বক্তৃতায় বলছেন, আপনারা আগামী আপনারা ওখানে করবেন, পরিষ্কার, কিন্তু আগামী ঈদ আপনারা মায়ানমারে করবেন। তারপর আবার ফরেন মিনিস্ট্রি বললো এই ধরনের কোন সিদ্ধান্ত হয়, আর সিদ্ধান্ত যে হয় না আমরা তো জানি, আমরা তো সবাই জানি সিদ্ধান্ত হয়নি। তারপরে এখন চেষ্টা করছেন আরাকান আর্মির মাধ্যমে করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে। আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন? করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত নিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায়নি, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায়নি, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায়নি, কি করিডোর দিয়ে হয়েছিল? কেন করিডোর দিয়ে? কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে? রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্স, তাদের নাগরিক অধিকার, তাদের মানব অধিকার, আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে, ওই ডিগনিটি এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের পজিশন।